হ্যাঁ, আসলে আগের প্রশ্ন হচ্ছে স্যার ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেস এটা কি জিনিস? এটা কি আমাদের এইচটিএমএল সিএসএস নাকি অন্য একটা টপিক? মূলত ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা টেমপ্লেট থাকে। ওয়ার্ডপ্রেসের আমি যদি একটু উইকিপিডিয়ার মধ্যে আসি, ওয়ার্ডপ্রেস উইকিপিডিয়া, স্যার ওয়ার্ডপ্রেস বলে কিনা থিম কিনে নিতে হয়। স্যার থিমগুলো তো বানানো যায় না। কিন্তু থিম ডেভেলপমেন্ট আপনার তো এত সহজ না, তাই না? এটা একটা আলাদা সেক্টর। সো দেখেন, ওয়ার্ডপ্রেস মূলত একটা সিএমএস, এটা একটা পিএইচপির একটা সিএমএস। আমি যদি এখানে সার্চ করি সিএমএস লিস্ট, তাহলে দেখেন এখানে অনেকগুলো সিএমএস আছে। ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, জুমলা, মেজেন্টো, তারপর হচ্ছে প্রেস্টাশপ, টাইপো, দেন হচ্ছে আমাদের আমব্রাকো, ডট সিএমএস, অনেক আছে এরকম হিসাব ছাড়া। এর মধ্যে সব থেকে একটা পপুলার জনপ্রিয় একটা সিএমএস এর নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজেই একটা ওয়েবসাইট বানানো যায়, যেখানে থিম, জাস্ট একটা থিম আপলোড করে তাহলে আপনার ডিজাইনটা পেয়ে যাবে। ওই থিমটাকে আমাকে কাস্টমাইজেশন করতে হয়। তাতে স্যার আমরা আর কি এইচটিএমএল সিএসএস করলেন এই জন্য আপনি নিজের থেকে ডিজাইন বানাবেন, নিজে ডিজাইন তৈরি করবেন, নিজে টেমপ্লেট বানাবেন, এই জন্য শিখলাম। তো এখানে এই থিমগুলো এগুলো কিনে নিতে হয়। ওয়ার্ডপ্রেসের মধ্যে যে থিম সেগুলো কিনে নিতে হয়। এই থিম কেনার জন্য একটা সাইট আছে আমাদের, থিম ফরেস্ট। তো এটা হচ্ছে একটা সাইট themforest.net। এখানে ওয়ার্ল্ডের যত থিম আছে এখানে পাওয়া যায়, ওয়ার্ডপ্রেস থিম। আমি যদি একটা থিম এখানে সার্চ করি, যেমন উডমার্ট, একটা জনপ্রিয় একটা থিম, এটাকে সার্চ করলাম, তো দেখেন এখানে এই উডমার্ট থিমটা আসছে। এই থিমটার দাম কত দেখছেন? কতবার সেল হয়েছে দেখেন তো এই থিমটা। 38,500 বার এই থিমটা সেল করছে, মানে মানুষ কিনছে। আর এখানে যে থিমগুলো, এগুলো হচ্ছে গাছ লাগানোর মতো। আপনি একটা থিম আপলোড করে রাখবেন, এটা লাইফ টাইম সারা জীবন বেচা কেনা চলবে। তো এই একটা থিম দিয়েই সে প্রায় বাংলা টাকার প্রায় 117 কোটি টাকা নেবে। এই থিমটা দিয়ে সে 117 কোটি টাকা আর্ন করছে। কিভাবে বললাম? যেমন দেখেন এইটা বিক্রি করছে কতবার? 38,000। আচ্ছা দেখেন, আপনি ক্যালকুলেটরে আসেন, আমি এখান থেকে যাচ্ছি ক্যালকুলেটর, এটাকে ওপেন করলাম। 38,500 বার, তাই তো? 38,500, এটাকে গুণন করব আমি 59। এটা কত আসলো আমার? $22,71,500। এটাকে আমি কি করব? গুণন করব 84, বলতেছি 190 কোটি টাকা। জাস্ট একটা থিম দিয়ে তারা আর্ন করছে 190 কোটি টাকা, জাস্ট এই থিমটা দিয়ে। স্যার একটা কথা বলি। বলেন। স্যার এটা কি স্যার এই পেজের মালিকরা করছে নাকি কোনো আর কি ভাবে? একটা কোম্পানি, একটা কোম্পানি। থিম ফরেস্ট তো জাস্ট ফি না, ধরুন ফাইবারের মধ্যে যত গিফট সব কি ফাইবারের? কার এগুলা? আমাদের মতো মানুষের। সেম ভাবে উডমার্ট, এটা হচ্ছে উডমার্টের কোম্পানি একটা, তারা এটা বানাইছে। এত সহজ না স্যার, দেখেন এই থিমের ডেমো আছে কটা জানেন? 160টা। ওদের ডেমো আছে 160টা। ওদের ডেমোগুলো দেখাচ্ছে তারা। স্যার থিমের কাজটা কি একটু বলবেন? ডিজাইন, জাস্ট একটা ডিজাইন রেডি করে, যে দেখেন জাস্ট এটা একটা থিম। দেখেন উডমার্টের এই অলরেডি একটা ডিজাইন রেডি করা, একটা ডিজাইন ওরা বানিয়ে রাখছে। আমি জাস্ট এইটা আমার ডোমেনের মধ্যে অ্যাক্টিভ করে দিব, এই ডিজাইনটা আমার ওখানে পেয়ে যাবে। এরপরে জাস্ট আমি এটাকে কাস্টমাইজেশন করবো। এখানে ধরেন এই লোগোর জায়গায় আমি আমার কোম্পানির লোগো বসাবো, এখানে এই বাটনের জায়গায় আমি আমার বাটন বসাবো, এখানে যে অপশনগুলো সেগুলো চেঞ্জ করে আবার মতো অপশন বসাবো। ওদের কতগুলো ডেমোস আছে দেখেন উডমার্টের টোটাল ডেমোস হচ্ছে উডমার্ট টেমপ্লেট 350+, প্রায় 350 টেমপ্লেট আছে, 350 টেমপ্লেট। তো একটা থিম কিনলে আপনি 350টা টেমপ্লেট পাবেন, তার মানে 350টা ওয়েবসাইট ওরা রেডি করে রাখছে একটা থিমের মধ্যে। ঠিক আছে, এগুলো হচ্ছে এদের টেমপ্লেট। এদের অনেক টেমপ্লেট আছে, দেখছেন? প্রত্যেকটা টেমপ্লেটের আলাদা আলাদাভাবে ডিজাইন। এটা একরকম, এটা একরকম, এটা অন্যরকম, এটা অন্যরকম, প্রত্যেকটা আলাদা আলাদা কি টেমপ্লেট। এই টেমপ্লেটগুলো আমি জাস্ট যদি আমার সাইটে ওপেন করে দিই, মানে অ্যাক্টিভ করে দিই, তাহলে সেটা এই ডিজাইনটা পেয়ে যাবে। সেটা কি হবে একটু পরে আমি দেখাচ্ছি।
তো এই এই থিম জিনিসগুলো হচ্ছে এটা আপনার কোনো কোডিং করা দরকার নেই, এটা অপশন নিয়ে কাজ করতে হবে, জাস্ট কাস্টমাইজেশন আপনার আপনার মতো করে এটাকে চেঞ্জ করতে হবে, জাস্ট সেটিং চেঞ্জ, তারপর হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ করতে হয় জাস্ট। $60 $60 তো মনে করেন যে 7-8 হাজার টাকার মতো, 5,000 টাকা। 5,000 টাকা। তো একজন ভাইয়া যদি 5,000 টাকা দিয়ে এটা না কিনে আর কি ইয়েদের কাছে আসে, আইসা মনে করেন যে করায়, ওরা কি এটা ঠিক করা যায় না? বুঝি না, আবার বলেন। আর কি স্যার, আমি বলতে চাচ্ছি যে মনে করেন যে ধরেন যে আমি ভাইয়া, ঠিক আছে, আমি যদি একটা কিনা ফেলি এরকম একটা থিম, তাহলে তো আমি নিজেই করতে পারতেছি না। না, এত সহজ স্যার, কারণ আপনি জানেন না জাস্ট থিম অ্যাক্টিভ করলেই শেষ, অনেক কাজ আছে। ওয়ার্ডপ্রেস কি মনে করছেন এত সহজ? ওয়ার্ডপ্রেস অ্যাক্টিভ করার পর কাস্টমাইজেশন কে করবে? এটাকে চেঞ্জ করতে হবে না? থিমটা তো এখন এই থিমটা যদি আমি এটাকে যদি আমি অ্যাক্টিভ করি, মনে করেন এখন ধরেন আমি অর্গানিক থিমটা কোথায়, যেটা আপনি এই ডেমোটাকে আপনার সাইটে অ্যাক্টিভ করলেন, এখন তো এই ডিজাইনটা পাবে, একদম এই যে ডিজাইনটা সেম ভাবে এই ডিজাইনটাই ওর সাইটে পাবে। তখন আপনাকে এগুলো চেঞ্জ করতে হবে না। আপনি কি এই কভার ফটোই রাখবেন, এখানে কি এই যে এই অপশনগুলো রাখবেন, এখানে এই লোগোটাই রাখবেন, এখানে কি এরকমই রাখবেন? না, এগুলো তো চেঞ্জ করতে হবে। এগুলো চেঞ্জ করে ও যদি চেঞ্জই করতে পারে তাহলে তো আপনার দরকার নেই, তাহলে ঠিকই বলছেন, তাহলে আপনার কাজ দেবে না। কিন্তু এই চেঞ্জটা করাটাই হচ্ছে কাজ। একটা ওয়ার্ডপ্রেসের সাইট বানিয়ে দিলে মিনিমাম যে টাকা হয় 15,000 টাকা দিবে, সর্বনিম্ন 15,000 টাকা নিচে কোনো ওয়ার্ডপ্রেস সাইট হয় না। তো 15,000 টাকা যদি দেয়, 15,000 টাকা আপনার হয়তো বা 6-7,000 টাকা খরচ হয়ে যাবে, আর যদি বাকি 8,000 টাকা থাকবে। আর যদি আপনার মনে করেন এটা আবার ফার্স্ট টাইম, এরপরে মনে করেন আপনি থিমটা কিনে ফেললেন, এরপর তারা আপনার ওই 5,000 টাকা যাবে না, এরপর থেকে যতবারই বাইর হবে ওই থিম খালি অ্যাক্টিভ করে দেবেন, থিম তো আপনার কাছে আসেই কিনা। এর পরবর্তীতে যে টাকা নেবেন সবই আপনার। একবার কিনলে স্যার এটা লাইফ টাইম চালাতে পারবে? এটা কেনার সময় অপশন আছে, আপনি ডেভেলপার মোডে কিনলে লাইফ টাইম সারা জীবন ইউজ করতে পারবেন, তখন হয়তো আর কিছু ডলার বাড়বে। আর যদি এমনি $60 কিনেন তাহলে 1 বছর মেয়াদ পাবেন, এক বছর এটা আনলিমিটেড এই ক্যাম্পেইন ইউজ করতে যতবার ইচ্ছা। আপনার 100 বার ইচ্ছা করলে 100 বার, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, এই যে এখানে যে দেখেন আর কি মনে করেন যে এইভাবে যে আস্তে আস্তে, ঠিক আছে, এটা কি ভিডিও নাকি? এটাকে বলে স্লাইডার। এটা আর এই ওয়ার্ডপ্রেস এটার সিএমএস হচ্ছে, এটা ফ্রেমওয়ার্ক হচ্ছে পিএসপি। এই ওয়ার্ডপ্রেসটা করা হচ্ছে কি দিয়ে? পিএসপি দিয়ে। পিএসপির যতগুলো ফ্রেমওয়ার্ক দেখলেন এগুলো হচ্ছে সব পিএসপির। স্যার পিএইচপিটা কি স্যার? পিএইচপিটা কি? কথা শুনে স্যার বলা আবার শুকিয়ে গেছে। এখানে দেখেন এই যে লারাভেল নাম শুনছেন তো? হ্যাঁ, লারাভেল, সাইম্ফনি, তারপর হচ্ছে আমাদের কোড ইগনেটর, কোক পিএইচপি, দেন হচ্ছে ইআই, ল্যামিন্স, ফ্যালকন, জাভাস্ক্রিপ্ট। এটা কি? এটা একটা ব্যাকএন্ডার, একটা ব্যাকএন্ডার ডেভেলপমেন্টের কাজ, ঠিক পিএইচপি সেম দেখেন ব্যাকএন্ডের জন্য। তো যাই হোক, এইসব আলোচনা করলে ক্লাস টাইম শেষ হয়ে যাবে, আমি ওয়ার্ডপ্রেসটা দেখাই যাবে। তো দেখেন, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ফাউন্ডেশন, এটা ওয়ার্ডপ্রেস রেডি করছে আজ 2003 সালে, ঠিক আছে। এরপরে তবে মনে রাখবেন ওয়ার্ডপ্রেস সবাই শিখবেন, সবাই। আর কি একটু কম বেশি হয় না? আচ্ছা যাই হোক স্যার, এটা নিয়ে পরে আলোচনা করবো। তো চলেন, এগুলো হচ্ছে থিম। হ্যাঁ, এই পেইড থিমও হয় আর অনেক ফ্রি থিমও আছে। ফ্রি থিম নেওয়া যায়, থিম ক্র্যাক করা যায়, অনেক কিছু করা যায়। ভিডিও আমরা নিতে পারবো? হ্যাঁ, অনেক ফ্রি, ওয়ার্ডপ্রেসে অনেক ফ্রি থিম আছে। তো চলেন আমরা কি করবো, ফ্রি থিম কি ইউজ হয়? ইউজ হয় না, কারণ হচ্ছে ফ্রি থিমে অনেক কিছু করা যায় না তো, যেগুলো পেইড থিমে করা যায়। সো দেখেন, ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সম্বন্ধে তো জানলাম। এটা আজ থেকে প্রায় কি বলে 18 বছর আগে ওয়ার্ডপ্রেস আসছে। এটা সর্বশেষ ভার্সন হচ্ছে আমাদের 5.8.2, একদম লেটেস্ট ভার্সন, মাত্র 39 দিন আগে আসছে। আর দেখেন এটা লেখা আছে রিটেন বাই পিএইচপি, পুরো ওয়ার্ডপ্রেসটা করা হয়েছে পিএইচপি ছাড়া পিএইচপি দিয়ে। একটা কথা বলতে চাই স্যার, আর কি আমরা কি 4-5 জন মিলে একটা থিম কিনতে পারবো না? হ্যাঁ, কেন পারবেন না? 5 জন মিলে 1,000 টাকা করে 5,000 টাকা দিবেন, 5,000 টাকা দিয়ে পরে পেমেন্ট করে দিবেন, ওই নেওয়ার পর ওই থিমটাই 5 জন মিলে ইউজ করবেন, সমস্যা কি? আমি যেরকমই করতাম যখন প্রথম ছিলাম, এরকম থিম কিনছি 5,000 টাকা দিয়ে, আমি ব্যবহার করতাম। পরে যেই অন্য কোনো ফ্রেন্ড বলতো ভাই আমার একটা থিমটা লাগবে, কোনো থিম আছে? 2,000 টাকা দেন, তো তার থেকে 2,000 নিতাম। আরেকজন লাগবে, ঠিক আছে, হ্যাঁ ভাই আছে, দাও যেও,
দেন 3000 টাকা দেন, আমার থিমের দাম উঠে গেছে, আমার কাজ হয়ে গেছে। তো এটা রিটেন বাই পিএইচপি, ঠিক আছে, এটা পিএইচপি দিয়ে করা হয়েছে। আর এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম, এটা লাইসেন্স এরা, আর এদের একটা সাইট আছে wordpress.org, ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল সাইট। তো সাধারণত ওয়ার্ডপ্রেস কাজ করার জন্য আমাদের ডোমেন হোস্টিং লাগবে। ডোমেন হোস্টিং ছাড়া ওয়ার্ডপ্রেসের কাজ করা যায় না। ওয়ার্ডপ্রেস অফলাইন না, কিন্তু ওয়ার্ডপ্রেস অফলাইনে করা যায় না, নেট ছাড়া ওয়ার্ডপ্রেসের কাজ করা যায় না। সো আমাদের যেহেতু এখন ডোমেন হোস্টিং নাই, সো কি করতে হবে আমাদের, আমরা এই পিসিটাকেই সার্ভার বানাবো ওয়ার্ডপ্রেসের। তো আমরা সাধারণত কি করব, আমাদের ওয়ার্ডপ্রেস জানি সার্ভার ছাড়া কাজ করে না, একে সার্ভার লাগবে। সো আমরা আমাদের এই পিসিটাকেই সার্ভার বানাবো। সার্ভার বানানোর পরে তারপর ওয়ার্ডপ্রেসকে রান করব। এর জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে, নাম হচ্ছে জ্যাম্প। ওয়ার্ম পাওয়া আছে? হ্যাঁ ওয়ার্ম হ্যাঁ, ওয়ার্ম পাওয়ার একটু ঝামেলা, পাসওয়ার্ড চাই, জ্যাম্প পাসওয়ার্ড চায় না। ওয়ার্মটা বেটার না জ্যামটা থেকে? না, আমি বলবো জ্যাম্প বেটার। কারণ হচ্ছে আপনাদের ওয়ার্মপে ঝামেলা হবে, অনেক প্রবলেম করবে, পাসওয়ার্ড চাই, পাসওয়ার্ড সেট করতে অনেক প্রবলেম। সো এটা সবাই ডাউনলোড করবেন, ঠিক আছে, জাস্ট এটা সবাই ডাউনলোড করবেন। এই যে এখানে আমাদের কিছু ভার্সন আছে, আমি যদি এখানে বলি জ্যাম্প ডাউনলোডস, তো এটাকে ওপেন করলাম। সবাই এটা এই যে 8.4 এটাকে ডাউনলোড করবেন, এটা দরকার নেই, সবাই 7.4 এটা ডাউনলোড করবেন, ঠিক আছে, সবাই 7.4.26 এটা করবেন, এটাকে সবাই ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোড করলেই ডাউনলোড হয়ে যাবে। সো এটা আমি ডাউনলোড করছি না, আমার এখানে ডাউনলোড করা আছে। সো যাই হোক, আমি এগুলো আপাতত কেটে দিচ্ছি। তো জ্যাম্পটা ওপেন করার পরে আপনি জাস্ট সার্চ করবেন জ্যাম্প, XAMPP, দেখেন ওই যে উপরে একটা সফটওয়্যার আসছে জ্যাম্প কন্ট্রোল প্যানেল। আমি জাস্ট এই জ্যাম্প কন্ট্রোল প্যানেলের উপরে ক্লিক করব, ওপেন করবো, জাস্ট ওপেন হলো এটা, ঠিক আছে। আপনার জ্যাম্প ওপেন করার পরে আপনার এখানেও এরকমই আসবে। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে আমাদের, অ্যাপাচি, মাইস্কুয়েল, তারপর হচ্ছে ফাইলজিলা, মাইকিউ, আর হচ্ছে টমক্যাট। তো এখান থেকে আমি যেটা করবো সেটা হচ্ছে আমার এই যে অ্যাপাচি আর মাইস্কুয়েল এই দুটাকে অন করে দিব, অ্যাপাচি আর হচ্ছে মাইস্কুয়েল এই দুটাকে অন করে দেবো। এখন আমার পিসিটা সার্ভার বেস, এখন এই পিসিটা সার্ভার অনুযায়ী সাইট থেকে রান হবে। কি হবে দেখেন, এর আগে আরেকটা কাজ করবো, আমরা ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে নিয়ে আসবো। তো ওয়ার্ডপ্রেসের সাইট এই যেখানেই আছে, এই যেখানে wordpress.org, এটাকে ওপেন করবেন। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আমরা কি করবো, একে ডাউনলোড করবো, তাই তো বললাম গেট স্টার্টেড। তো এখান থেকে একটু নিচে আসবেন, এখানে একটা অপশন আছে আমাদের ডাউনলোডস ওয়ার্ডপ্রেস 5.8.2, একদম লিটের যে ভার্সনটা আছে সেই ভার্সনটা। আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম, আমাকে বলতেছে হুররে ডাউনলোড হচ্ছে, সমস্যা নেই। এটা ডাউনলোড হতে হতে আমরা আরেকটা কাজ করব। এখানে এই আমাদের মাই স্কুয়েলের পাশে স্টপে একদম শেষ মাঝে একটা অপশন আছে আমাদের এক্সপ্লোরার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি জাস্ট এখানে আমাদের একটা ফোল্ডার আছে, ফোল্ডারের নাম হচ্ছে htdocs। আমি যদি একটু নিচে আসি, তো এখানে একটা অপশন দেখতে পারবো আমি, সেটা হচ্ছে এই যে htdocs, ঠিক আছে, এখানে জাস্ট এটা ক্লিক করব। তো এখানে এর আগের অনেকগুলো ফোল্ডার আছে, এগুলো দেখে লাভ নাই, আপনারা সবাই নিজের মতো করে এখানে একটা ফোল্ডার বানাবেন। রাইট বাটন করব, নিউ। তো আমাদের ফোল্ডার নাম হবে PIW217, নাকি জাস্ট এই নামে আমি একটা ফোল্ডার এখানে ক্রিয়েট করলাম, PIW217। এরপরে আমার এটা ডাউনলোড হয়ে গেছে, আমি এটাকে একটু ওপেন ইন শো ফোল্ডার করি, দেখি এটা কোথায় আছে। তো এখানে ডাউনলোডসের মধ্যে এটা আছে, আমি এটাকে Ctrl+X কাট করলাম, কাট করে আমি আমার এই ফোল্ডারের মধ্যে নিয়ে আসবো, এই যে PIW217। এর মাঝখানে এসে এই ওয়ার্ডপ্রেসটাকে এখানে পেস্ট করব। ওকে, এটা এখন জিপ করে, এটাকে আমি আনজিপ করব। রাইট বাটন প্রেস করে বললাম এক্সট্রাক্ট হিয়ার, হয়ে গেছে। এই ওয়ার্ডপ্রেসের মধ্যে ঢোকার পরে এখানে অনেকগুলো ফাইল আছে, দেখেন এই যে সবগুলো ফাইলে পিএইচপি, ঠিক আছে, এগুলো হচ্ছে পিএইচপি ফাইল। তো যাই হোক, আমি এগুলোকে সবগুলোকে ধরবো, ধরে Ctrl+X কাট করব, কাট করে এটাকে আমি এখানে রেখে দিব। আর এই জিপটা আর এই ফাইলটাকে আমার দরকার আছে, এই দুইটাকে আমি ডিলিট করে দিলাম, শেষ কাজ। এখন আমি জাস্ট এই আমার সাইটে এসে আমার ওয়েবসাইটের মধ্যে এই দুটো ওপেন থাকতে হবে, কিন্তু অ্যাপাচি মাইস্কুয়েল অন থাকতে হবে।
এরপরে আমি আমার এগুলোকে আপাতত কেটে দিচ্ছি, আমি আমার এগুলো দরকার নেই, সব কেটে দিলাম। তো আমি এখানে এসে সার্চ করব লোকাল হোস্ট। এটা কিন্তু পুরো লেখাটা হাতে লিখতে হবে। যদি আপনি মনে করেন লোকাল লিখলেন, এরপর এই যে লোকাল হোস্ট চলে আসছে না, এইটার উপরে ক্লিক করলে আসবে না। এই পুরোটাকে আমি লিখব লোকাল হোস্ট, লেখাটা আমি লিখে এন্টার প্রেস করব। তো দেখেন আমাকে আমার লোকাল হোস্টে নিয়ে আসছে। এখানে কিছুক্ষণ আগে আমি আমার একটা ফাইল করেছিলাম, ফাইলটার নাম কি, ফোল্ডার করেছিলাম। PIW 217 কোথায় এটা আছে? এখানে একদম নিচে আচ্ছা। 3 নম্বর। তো দেখতে পাচ্ছি আমার এখানে PIW 217 নামে একটা ফোল্ডার আছে, আমি এখানে ক্লিক করলাম। এই ফোল্ডারের মধ্যে কিছুক্ষণ আগে আমি ওয়ার্ডপ্রেস রেখেছিলাম, তাই না? তো আমাকে আমার ওয়ার্ডপ্রেসের পেজে নিয়ে আসছে। তো আমাকে বলতেছে আপনি ওয়ার্ডপ্রেস সেট আপ করেন। ফার্স্ট অফ অল আমি একটু নিচে এসে এখানে কন্টিনিউর উপরে ক্লিক করব। দেন বলতেছে আপনি যদি ওয়ার্ডপ্রেস সেট আপ করতে চান, আপনার এখানে কিছু জিনিস লাগবে। ফার্স্ট হচ্ছে ডাটাবেস নেম লাগবে, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট আর টেবিল প্রিফিক্স, এগুলো লাগবে। আমরা এখনো কোনো ডাটাবেস ক্রিয়েট করে নেই, সো আমাদের ডাটাবেস বানাইতে হবে। এটার জন্য আমি একটা সাইটে যাব যার নাম হচ্ছে localhost/phpMyAdmin, localhost/phpMyAdmin। আমি এখানে আসলাম, এন্টার প্রেস করলাম। দেন আমাকে আমার PHPMyAdmin এ নিয়ে আসছে। এখানে আমি কি করব, আমার ডাটাবেস ক্রিয়েট করব। আমার একটু আগে যে আমি ফোল্ডারটা করেছি, আমার ফোল্ডারের নাম কি ছিল, PIW 217, তাই তো? আমার ডাটাবেসটা আমি চাচ্ছি এই নামেই করার জন্য। এখানে দেখেন তো ওই নামে কোনো ডাটাবেস আছে? 10 আছে, 9 আগের ব্যাচে যে আমি ক্লাসগুলো নিয়েছি ওদের আছে। আপনাদের এখানে কোনো ডাটাবেস নাই। এখান থেকে জাস্ট আমি এই নিউ এর উপরে এটা ক্লিক করব। ক্লিক করে এখানে ডাটাবেস নেম, ওই ডাটাবেস নেমটাকে এখানে পেস্ট করলাম, ডাটা PIW 217। জাস্ট আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। দেখেন আমার এখানে PIW 217, এখানে এই ডাটাবেসটা চলে আসছে, কিন্তু এই ডাটাবেস আমার কিছু আছে এখন কিছু নাই। যদি আমি ওয়ার্ডপ্রেসটা সেট আপ করি সেই ক্ষেত্রে আমার এটা আসবে। আমি লেটস গোতে গেলাম, কারণ এখন আমার ডাটাবেস নাম আমার কাছে আছে। আমি বললাম লেটস গো। আমার ডাটাবেস নেম কি হবে, PIW 217। ইউজার নেম সবাই দিবেন রুট, পাসওয়ার্ড কিছু না, খালি রাখবেন, কোনো পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নাই। ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট দিয়ে করতেছি, প্রিফিক্স হচ্ছে ওয়ার্ডপ্রেস WP। ওকে, দেন আমি বলবো সাবমিট। আমাকে বলছে যে আপনার অলরেডি এটা কমপ্লিট হয়ে গেছে, এখন আপনি কি করেন, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেন। আমি বললাম রান দ্য ইনস্টলেশন। এখন এতক্ষণ যেটা আমরা করলাম সেটা হচ্ছে আমাদের ডাটাবেসের কাজ। এখন আমার যে ওয়ার্ডপ্রেসটা রান হবে সেই ওয়ার্ডপ্রেসের সাইটের নাম কি হবে? আমি সাইটের নাম বললাম পারপেচুয়াল স্টুডেন্ট, মানডে স্টুডেন্ট। এখন ইউজার নেম মানে হচ্ছে যখন আমি ওয়ার্ডপ্রেসের WP অ্যাডমিনে লগ ইন করবো তখন আমার ইউজার নেম পাসওয়ার্ডটা কি হবে। আমি জাস্ট বললাম ইউজার নেম নাম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড আমি ওইটা দিব যেটা আমি আমার ফোল্ডারের নেম দিয়েছিলাম PIW 217। এরপর বলতেছি আপনার পাসওয়ার্ডটা খুব উইক, সমস্যা নাই, যেহেতু আমরা এটা প্র্যাকটিস করতেছি। কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এখানে একটা মেইল, আসলে মেইল কোনটা দিবেন, আপনার ওয়ার্ডপ্রেসের যতগুলো মেইনটেনেন্স হবে, মনে করেন আপনার ওয়েবসাইটে যেই ভালো মন্দ যে মেইলগুলো, এটা কোথায় আসবে সেই মেইলটা এখানে প্রবেশ করাবেন। এখানে আমি একটা মেইল দিলাম, মনে করেন এটা আমার মেইল @gmail.com। এখানে বলতেছে আপনার সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আপনি কি আপনার ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিন SEO করবেন? যদি আপনার SEO করার প্রয়োজন হয় তাহলে এটাতে ক্লিক করবেন, যদি SEO না করেন তাহলে প্রয়োজন নেই। যেহেতু এখন আমরা প্র্যাকটিস করতেছি সো এটা দিব না, তাহলে আমাদেরকে পেইড কোনো প্লাগইন নিতে বলবে। সো আমরা এটাতে ক্লিক না করি, ইনস্টল ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করব। আমার ওয়ার্ডপ্রেসটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমি বললাম না এটা সেভ রাখার দরকার নাই, নো থ্যাঙ্কস। এখানে সেটা রিলোড করলাম, দেখেন তো এখানে এখন কোনো ফাইল আসছে, এগুলো হচ্ছে সব আমার। তার মানে বোঝা গেল যে আমার ওয়ার্ডপ্রেসটা এখানে রান হয়েছে। গুড, এখন আমি লগ ইন করবো। জাস্ট দেখেন আমার লোকাল হোস্ট ইউআরএলটা খেয়াল করেন, লোকাল হোস্ট PIW এর মধ্যে WP লগ ইন, আমি লগ ইন করতেছি। ওকে, আমার এটা হচ্ছে আমার ইউজার আইডি, আমার পাসওয়ার্ডটা আমি একটু শো করে যে ঠিক আছে কিনা। আমার ইউজার নেম হচ্ছে
অ্যাডমিন না অ্যাডমিন, আর পাসওয়ার্ড হচ্ছে আমার PIW217। আমি এটাকে রিমেম্বার মি দিয়ে লগ ইন করলাম। এখন দেখেন আমার অলরেডি আমার এখানে আমার ওয়ার্ডপ্রেসটা চলে আসছে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড। ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড। ফ্রন্ট এন্ড কি, আমি আমার সাইটটাকে ভিজিট করতেছি, ভিজিট সাইট। তো দেখেন আমার এখানে এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসছে, দেখা যায়। এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখন আমার ওয়েবসাইট এখানে নেট আবার চলে গেছে কেন? তো দেখেন আমার এখানে এটা হচ্ছে আমার ব্যাকএন্ড, এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড। ওকে, এতটুকু তো বুঝতে পারছেন আশা করি। ওয়ার্ডপ্রেস তো রান করতে পারবেন মনে হয়, পারবেন না? এটা হচ্ছে ফ্রি কিভাবে লোকাল হোস্টে করতে হয়। আর যদি আমাদের ডোমেন হোস্টিং থাকতো তাহলে আমি ডোমেন হোস্টিং এ করে দেখাতাম। ডোমেন হোস্টিং আরো ইজি, জাস্ট ঢুকবেন, ওখানে ডোমেন সিলেক্ট করবেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন, হয়ে যাবে। ওইটা করতে 1 মিনিট সময় লাগে, এটাতে একটু সময় বেশি লাগে। তো দেখেন কিছুক্ষণ আমি একটা টাইটেল দিয়েছিলাম, আমার সাইট টাইটেলের মধ্যে দিয়েছিলাম পারপেচুয়াল মানডে স্টুডেন্ট। আচ্ছা, ব্যাকএন্ডে আসলাম। আজকে জাস্ট এই অপশনগুলো নিয়ে আলোচনা করব। অপশনগুলো নেক্সট ক্লাসে আজকে দেবো থিম অ্যাক্টিভ করব। নেক্সট ক্লাসে থিমকে কিভাবে কাস্টমাইজ করতে হয় এটা দেখাবো। এখানে দেখেন ফার্স্ট একটা অপশন আছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে যদি কোনো আপডেট আসে, কোনো প্লাগইনের আপডেট বা হচ্ছে কোনো থিমের আপডেট বা হচ্ছে নতুন কোনো ভার্সন আসে, সেগুলো আপনি আপনার ড্যাশবোর্ডে পাবেন। এরপরে দেখেন এখানে একটা অপশন আছে আমাদের পোস্ট। এখানে একটা পোস্ট এখন আছে, দেখেন হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট এখানে আছে। আমি এই পোস্টের মধ্যে যে অল পোস্টে যদি ক্লিক করি তাহলে দেখবেন আমার ওয়েবসাইটের মধ্যে যতগুলো পোস্ট আছে সেগুলো এখানে দেখাচ্ছে। এখন আমার ওয়েবসাইটে কয়টা পোস্ট আছে? একটা। সো আমাকে এখানে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট এখানে আছে। আপনি এটাকে এডিট করতে পারেন, কুইক এডিট করতে পারেন, ট্রাস্ট করতে পারেন, ভিউ করতে পারেন। আমি এটাকে ডিলিট করে দিতে চাচ্ছি। আমি মনে করছি আগুন টাগুন লেগে গেছে মনে হয়। তো এখানে দেখেন আমি এটাকে সিলেক্ট করে জাস্ট বলে দিব রিমুভ টু ট্রাশ, দেন অ্যাপ্লাই। দেখেন আমাদের এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। কোনো কম্পিউটারে কোনো কিছু ডিলিট করলে কোথায় যায়? রিসাইকেল বিন। সেম ভাবে আপনার এটা রিসাইকেল বিনে জমা হয়ে আছে। তো এটাকে পার্মানেন্ট ভাবে ডিলিট করতে হবে, না হলে এই জায়গাটা আপনার নষ্ট হবে। কারণ আমরা জানি হোস্টিং আমাদের কিনে নিতে হয়, 2 GB হোস্টিং এর দাম 2000 টাকা। সো টাকা দিয়ে কিনে তো জায়গা এবং ফালে রাখা যাবে না। সো আমি এটাকে এই ট্রাশের মধ্যে আসবো, আসার পরে জাস্ট এটাকে আবার সিলেক্ট করব, বলবো ডিলিট পার্মানেন্টলি, দেন অ্যাপ্লাই। এখন আর আমি চাইলে ওই পোস্টটাকে ফিরে আনতে পারবো না, ঠিক আছে? ডিভোর্স তো ডিভোর্স, আর সম্ভব না। তো অল পোস্টে আসেন, আবার আমি অল পোস্টে আসলাম। এরপর দেখেন পোস্ট আমি চাচ্ছি নতুন করে আমি আমার পোস্ট একটা বানাবো। এখন সাইট আসেন দেখবেন ওই পোস্টটা নাই, আছে? এখন তো বলতেছে নাথিং টু হেয়ার, এখানে কিছু নাই। তো চলে আমি নতুন করে একটা পোস্ট ডিজাইন করতে চাচ্ছি বা আমি একটা পোস্ট দিতে চাচ্ছি, তার জন্য এই অ্যাড নিউ এখানে একটা ক্লিক করব। এখানে আসবেন, নেক্সট নেক্সট নেক্সট, গেট স্টার্টেড। এখানে বলতেছে আপনি যেই পোস্টটা বানাতে চাচ্ছেন সেই পোস্টের টাইটেল দেন। আমি বললাম আমার টাইটেল হচ্ছে HTML, ঠিক আছে? এরপরে আমি যদি চাই আমার এই টাইটেলের আন্ডারে কন্টেন্ট লেখার জন্য, সেটাও আমি লিখতে পারি। তো কন্টেন্টের জন্য এখানে দেখেন আপনি যখন এখানে ক্লিক করবেন এখানে তখন অনেকগুলো অপশন দিবে আপনাকে, এখান থেকে এগুলো নিয়ে নিয়ে আপনি করতে পারেন, সমস্যা নেই। তো আমি চাচ্ছি কি, আমি একটা হেডিং চাচ্ছি। এখানে ধরেন এখানে একটা হেডিং দিব, হেডিংটা ধরে টান দিয়ে নিয়ে আসলেই হবে। এখন হেডিংটা আপনি কি চাচ্ছেন, H2 না H1? আমি বললাম H1 বা H2 দিলাম, সমস্যা নেই। অ্যালাইন কোথায় থাকবে? ধরেন এটা সেন্টারে থাকবে অ্যালাইন। এটার নামটা আমি লিখে দিচ্ছি, মনে করেন এখানে আমি লিখতে চাচ্ছি ডেসক্রিপশন টু HTML, ঠিক আছে? এটা হচ্ছে আমার যে প্যারাগ্রাফটা HTML এর মধ্যে যে কন্টেন্টটা আমি লিখবো সেই কন্টেন্টের টাইটেল। এখন এটাকে যদি আপনি বোল্ড করতে চান করেন, যদি ইটালিক করতে চান করেন। যদি এই HTML লেখাটার মধ্যে আপনি যদি কোনো লিঙ্ক দিতে চান, মনে করেন সেটাকে আমি মার্ক না করি, তো এই যে এই HTML লেখাটার মধ্যে, এই লেখাটার মধ্যে আমি একটা লিঙ্ক দিতে চাচ্ছি। মনে করেন আমি এখানে লিঙ্ক দিব আমার ওয়েবসাইটের itmirazulkhan.com। কি মেসেজটা অটোমেটিক কানেক্ট করে দাও, কানেক্ট করে।
জাস্ট আমি এই লিঙ্কটা নিলাম itmirajulkhan.com। ওকে, খালি তো স্যার হ্যাঁ এটাতে এখন আমি আমার থিমটা অ্যাক্টিভ করে নিই, মাঝখানে ডিলিট করে দিয়েছিলাম। তো এখানে আসলাম, দেখেন এই লিঙ্কটা আমি এখানে দিতে চাচ্ছি, জাস্ট এখানে আসলাম, এটাকে পেস্ট করলাম, এই লিঙ্কটার মধ্যে সে যাবে। এখন এই লিঙ্কটাতে যখন যাবে, আমি আপনাদের অ্যাঙ্কর ট্যাগের মধ্যে শিখিয়েছিলাম যে কিভাবে মনে করেন নিউ ট্যাব ওপেন করতে হয়, টার্গেট ব্ল্যাঙ্ক সেট করতে হয়। তো আমি এটাকে জাস্ট অ্যাক্টিভ করে দিলাম, আমি চাচ্ছি এটা নতুন একটা ট্যাবে ওপেন হবে, তাহলে এটা লিঙ্কেবল। ঠিক আছে, ওকে, লিঙ্কেবল হইলো। এরপরে এখানে এগুলো হচ্ছে আপনি যদি চান এখানে এর পাশে ইমেজ বসাতে পারেন, ইমেজ বসানোর অন্য একটা ওয়ে আছে, সো যার কারণে আমি এটা দেখাচ্ছি না। এরপরে আমি এখানে কি করবো, এর নিচে প্যারাগ্রাফ দিব, তাহলে একটা প্যারাগ্রাফকে ধরলাম, ধরে এখানে ছেড়ে দিলাম। তো এখানে আসলাম, এখানে এসে প্যারাগ্রাফ কি আমি নিয়ে আসতে হবে, এখান থেকে এটাকে ধরলাম, নিচে দিব। এটা দিলে ওইটাই আসবে, যেটা এই যে এখান থেকে আমি নিচ্ছি, এটা দিলে এখান থেকে আপনি প্যারাগ্রাফ নিতে পারেন, সমস্যা নেই। তো চলেন, সমস্যা নাই, প্যারাগ্রাফ নিয়ে আসি কিছু। আমি কিছু এখানে যাই, এখানে এমজেগের লোরেম ইপসামে যাবো, লোরেম ইপসাম, দেন এখান থেকে আমি কিছু প্যারাগ্রাফ নিয়ে নিব। আমি জাস্ট এখান থেকে এই প্যারাগ্রাফটাকে কপি করলাম, জাস্ট এটাকে ডাবল ক্লিক, কন্ট্রোল-সি কপি। এরপরে এখানে আসলাম, পোস্টের মধ্যে এসে হয়তো বা এই লেখাটা এখানে দিব, এটাকে এখানে দিলাম একটা প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফের মধ্যে সেম কাজ, এগুলো আপনারা দেখলেই পারবেন। মনে করেন আপনি এটাকে পুরোটাকে যদি অ্যালাইন করতে চান, পুরোটাকে ধরবেন, যদি এটাকে সেন্টারে নিতে চাই সেন্টার, যদি মনে করেন এটাকে একটু উপরে নিতে চাই তাহলে যে উপরে দিলে ওইটা উপরে যাবে, টাইটেলটা নিচে আসবে, আর যদি এটাকে নিচে দিই তাহলে এটা নিচে আসবে। বোল্ড, ইটালিক, তারপর লিঙ্ক, এগুলো দিকটাকে দেখাইলাম। এরপরে এখানে কিছু আমাদের হেডিং লিস্ট এগুলো আছে, যেগুলো আমি মনে করেন আপনাদের শিখাইছিলাম HTML এর মধ্যে। সো যাই হোক, এখানে আমরা একটা প্যারাগ্রাফ নিলাম, নেওয়ার পরে হয়তোবা এর নিচে আমি চাচ্ছি হয়তোবা একটা ছবি নিতে, ইমেজ। এখানে সার্চ করলেও আসবে, সমস্যা নেই, আপনি জাস্ট এখানে সার্চ করেন ইমেজ, এই যে ইমেজ নিয়ে আসে। ঠিক আছে, ইমেজটাকে জাস্ট আপনি ধরবেন। এরপরে আপনি ছবিগুলোকে চাইলে আপনার মিডিয়া লাইব্রেরি মানে আপনার আপলোডকৃত ছবি, যদি আপনার কোনো আপলোড করা ছবি থাকে এইখানে, সেটাকে আপনি পাবেন। আর যদি না থাকে, আমি আমার মতো করে আপলোড করতে চাই, সেটাও করতে পারবেন, সমস্যা নেই। মনে করেন আমি একটু ডাউনলোডসে আসি, দেখি কোনো ছবি এখানে আছে কিনা। ধরেন এই রিলেটেড এটা একটা ছবি আমি নিলাম আপাতত আমার ইউজের জন্য। ঠিক আছে, এখন এই ইমেজটাকে আপনি চাইলে ক্রপ করতে পারেন, সমস্যা নেই, আপনি এটাকে ধরে বড় ছোট করতে পারেন। এত জুম করা যাবে না, আর একটু কমাই দিই। না, এত ছোট আমার করার দরকার নেই, ইমেজ আপনি ছোট থাকুক। তো এরপরে উপর নিচের জন্য এটা যদি ব্রাইটনেস বাড়াইতে হয়, লিঙ্ক দিতে হয়, এগুলো দিবেন। ক্রপের জন্য তো বললাম আমাদের এইটা। এরপরে আপনি যদি চান এটাকে মনে করেন আরও বেশি বড় করে দিবেন ছবিটা, ফোকাস, তাহলে বড় করে দিতে পারেন। তো আমি যদি কোনো কালার দিতে চাই, এটাকে মনে করেন এই টাইপের কোনো একটা কালার, না এটা ভালো লাগছে না, এটা চাচ্ছি না আমি, দরকার নেই, লাগবে না আমার এটা। এরপরে ডুপ্লিকেট, এগুলো প্রয়োজন নাই, আমি জাস্ট ছবি নিলাম। ছবির পরে আমাদের আরও কিছু এখানে সেকশন আছে, যেমন মনে করেন হেডিং, প্যারাগ্রাফ, লিস্ট, যদি লিস্ট লাগে করবেন। আমি এখানে চাচ্ছি একটা গ্যালারি অ্যাড করতে। গ্যালারি মানে কি, মনে করেন 4-5টা ছবি, মানে একের অধিক যদি কোনো ছবি আমি নিতে চাই, 6টা 7টা 10টা ছবি নিতে চাই, নিতে পারি। এরপর মিডিয়া টেক্সট মানে অডিও ভিডিও কীভাবে নিতে হয় ওগুলো। আর এখানে আমাদের একটা বাটন নিতে পারি, মনে করেন একটা বাটন এখানে নিলাম, বাটনের মধ্যে আমি কিছু লিখতে চাচ্ছি, যেমন আমি এখানে বললাম রান মোর। এগুলো আরও ভালো বোঝাবো নেক্সট ক্লাসে, যখন আমরা কোনো এলিমেন্টর দিয়ে পেজ এডিট করব, মানে একটা পেজ যখন এডিট করতে হয় তখন। তো যাই হোক, এটাকে আমি চাচ্ছি সেন্টারে রাখার জন্য। সো আমরা আমাদের এটাকে ধরলাম, কোড ইনলাইন না, এখানে আসলাম, এটাকে বললাম আমরা, এখানে কোনো কোড করা লাগে না, এমনি অটোমেটিক ম্যানুয়াল ভাবে করা যায়, কোড করা যায়, যদি আপনি করতে পারেন করবেন, সমস্যা নেই। এটা হচ্ছে কাস্টম সিএসএস নামে একটা অপশন আছে, থিম আপলোড করে দেখাবো, সমস্যা নেই।
তো দেখেন এতটুকু তো করলাম, এখন এর পাশে অনেকগুলো অপশন আছে, এগুলো আগে বুঝতে হবে। একটা হচ্ছে ভিজিবিলিটি পাবলিক। আপনি যদি চান এই পোস্টটাকে মনে করেন প্রাইভেট করে রাখবেন, তাহলে এই পোস্টটা যদি আপনি ছাড়া আর কেউ খুঁজে পাবে না। বা আমি যদি চাই, তো আমি যদি চাই এটা মনে করেন পাবলিকলি দিতে পারি। আমি যদি চাই এটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড, যদি আমি কোনো পাসওয়ার্ড দিয়ে রাখি তাহলেও সেটা কেউ দেখতে পাবে না। দেখতে হলে সেটা শুধু তার পাসওয়ার্ডই দেওয়া হবে। এটা কখন ইউজ করা হয়? ধরেন কোনো প্রি রেকর্ডেড কেউ ভিডিও সেল করে বা কোনো কন্টেন্ট সেল করে, পেইড কন্টেন্ট, তখন ওই কন্টেন্টটা যদি আপনি পড়তে চান তাহলে আপনাদেরকে হয়তোবা পেমেন্ট করলে আপনাকে পাসওয়ার্ডটা দিবে, তখন আপনি পাসওয়ার্ডটা শো করে হয়তোবা সেই কন্টেন্টটা পড়তে পারবেন। ঠিক আছে, তখন এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড। সাধারণত এটা পাবলিকলি থাকে। এরপরে পাবলিশ তো ইমিডিয়েটলি, এটা যদি দেন তাহলে এটা খুব দ্রুত আপনার পাবলিশড হয়ে যাবে। এখন দিলে এখন পাবলিশড হবে। যদি আপনি চান যে এখন আমি পোস্টটা ডিজাইন করে রাখলাম কিন্তু এটা পাবলিশ করবো আমি আগামী 25 ডিসেম্বর, তাহলে সেটা 25 ডিসেম্বর টাইম ডেট অনুযায়ী অটোমেটিক সেটা সেই সময় পাবলিশ হয়ে যাবে। আমি চাইলে ড্রাফটে সেভ করে রাখতে পারি। আচ্ছা, এরপরে ফাইল ফরম্যাট অবশ্যই স্ট্যান্ডার্ড রাখবেন। এরপর এখানে একটা অপশন আছে আমাদের পার্মালিঙ্ক। পার্মালিঙ্ক কি এটা বোঝানোর আগে এটাকে পাবলিশ করি তাহলে বুঝবেন। আমি আমার সাইটে আসলাম, এখানে শুধু রিলোড দিচ্ছি আমি। তো দেখেন আমার HTML নামে একটা এখানে পোস্ট আসে, আমি HTML এর উপর ক্লিক করলাম, তো এখানে HTML এর ফুল কন্টেন্টটা আসছে। এখানে আমি HTML এর লিঙ্ক করেছিলাম, এখানে যদি ক্লিক করি আমাকে আমার ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। তো যাই হোক, আরেকটা হচ্ছে আমরা লিঙ্ক করেছিলাম আর আমাদের এই পোস্টের মধ্যে এই কন্টেন্টগুলো আমরা রেখেছিলাম। তো আমরা এখানে দেখেন উপরে একটা লিঙ্ক আছে না, যে পারপেচুয়াল 217, এই ইউআরএল এর পরে এখানে একটা ডেট দিচ্ছে আমাকে 2021 সালের 12 মাস 20 তারিখ। তার মানে এই ইউআরএলটা আমার আপাতত আছে ডেট অনুযায়ী। ঠিক আছে, আমি যেই ডেটে পাবলিশ করতে দিই সেই ডেটে, কিন্তু না, আমি চাচ্ছি আমার পোস্টের যে নাম, এই নাম অনুযায়ী আমার ইউআরএলটা সেট হবে। এটা কিভাবে করতে পারি? এটার জন্য আমাদের একটা সেটিংস আছে, এখানে একটা অপশন আছে আমাদের পার্মালিঙ্কস, এই যেটা এখানে দেখেন এখন দেওয়া আছে কি ডেট অ্যান্ড টাইম বা ডেট অ্যান্ড নেম লেখা আছে। আমি যদি চাই এটাকে দিতে পারি পোস্ট নেম, সবাই পোস্ট নেম দিয়ে রাখবেন, দেওয়ার পরে এটাকে সেভ করবেন। এখন যদি আপনি আপনার সাইটে সেখানে রিলোড করেন তো বলবে এখানে কোনো পোস্ট নাই। দেখেন বলতেছে কি নাথিং টু হিয়ার, মানে হচ্ছে এই ইউআরএল এ তো কোনো পোস্ট আসলেই নাই, কারণ ইউআরএল চেঞ্জ হয়ে গেছে। যদি আমি পারপেচুয়ালে আসি, এখন আপনি এটাতে ক্লিক করেন, দেখেন আপনার এখন ইউআরএল হচ্ছে HTML, কারণ হচ্ছে আপনার পোস্টের টাইটেল হচ্ছে HTML। তো আমার টাইটেল যেটা থাকবে সেটাই হচ্ছে আমার ইউআরএল এ শো করবে। যেমন prothomalo.com সাইটটা এরকম, আমি যদি এখানে প্রথম আলোতে যাই, প্রথম আলো, দেন আমরা এই সাইটটার মধ্যে গিয়ে যে এখন তো ওদের ইউআরএল এর মেইন ডোমেনটা আছে। আপনি যদি কোনো চলে গেলেন শহীদ জায়া বেগম মুশতারি শফি, এটাতে ক্লিক করেন, দেখেন ওই যে একটু আগে আমাদের ইউআরএলটা ছিল শহীদ জিয়া বেগম মুশতারি শফি আর নেই, এটা ছিল টাইটেল। তার মানে ওদের টাইটেলটা এখানে শো করছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমাদের ইউআরএল এর বিষয়, যেটা পার্মালিঙ্ক নামে আমরা চিনে থাকি। এরপর এখানে আসেন, পার্মালিঙ্ক তো দেখাইলাম। এরপরে আমাদের ক্যাটাগরিজ হচ্ছে এই যে এটা, আপনি এই মিডিয়ার মধ্যে পোস্টের মধ্যে আমাদের একটা অপশন আছে ক্যাটাগরিজ। এখন আমাদের এখানে কোনো ক্যাটাগরিজ নাই, আপনি চাইলে অ্যাড করতে পারেন। মনে করেন আমি এখানে একটা ক্যাটাগরি সেট করলাম HTML, অ্যাপ্লাই। এরপরে করলাম মনে করেন CSS, এরপরে মনে করেন বুটস্ট্র্যাপ, এই নামে আমি কয়েকটা ক্যাটাগরি অ্যাড করলাম। এটা হবে যখন আপনার মনে করেন কোনো ই-কমার্স সাইট হবে। ই-কমার্স সাইটে জুতো থাকতে পারে, ড্রেস থাকতে পারে, আমাদের ব্যাগ থাকতে পারে, কসমেটিক থাকতে পারে, তখন কসমেটিক্সের মধ্যে শুধু কসমেটিক্সের পোস্টগুলো থাকবে, CSS এর মধ্যে শুধু CSS রিলেটেড পোস্ট থাকবে, HTML এর মধ্যে শুধু HTML থাকবে। এখন যদি আমি এটাকে কোনো পোস্ট অ্যাড করতে চাই, মনে করেন ক্যাটাগরিজ, দেখেন এই যে HTML, তাহলে আমার এই HTML পোস্ট এখন কোন ক্যাটাগরির মধ্যে আছে? HTML এর মধ্যে। এটা হচ্ছে ক্যাটাগরিজ গেল। ট্যাগস, আপনি আপনার পোস্টের মধ্যে ট্যাগস ইউজ করতে পারেন যে আপনার এই পোস্টটা র্যাঙ্কিং এর জন্য, ধরেন HTML ট্যাগ, CSS ট্যাগ, এরকম ট্যাগ ইউজ করুন। যেহেতু এটা HTML, তো আমি HTML নামে একটা ট্যাগ এখানে ইউজ করলাম। তো আমি এখানে আরো কিছু ট্যাগ ইউজ করলাম, HTML5। তাহলে গুগলে সার্চ করলে এই পোস্ট কিওয়ার্ডগুলো আমার এই কারণে আমার ওয়েবসাইটটা, আমার এই পোস্টটা র্যাঙ্ক করবে। আর পোস্ট র্যাঙ্ক করলে তার মানে অবশ্যই আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ আসবে। এরপরে ফিচার্স ইমেজ, এই ইমেজটা আপনি এখান থেকে চাইলেও ছবি অ্যাড করতে পারেন, এখান থেকে চাইলেও করতে পারেন। এক্সপার্ট, এটা তেমন অপশনাল, এটা দরকার নেই। ডিসকাশন হচ্ছে আপনার মনে করেন আপনি কি চাচ্ছেন কিনা আপনার পোস্টে কেউ কমেন্ট করুক।
মনে করেন আপনি এই লিঙ্কটা একটু কপি করলাম, আমি কপি করে আমি আমার প্রাইভেট সার্ভারে গেলাম, আসার পরে এখানে আমি পেস্ট করলাম এটাকে। এখন দেখেন আমি কিন্তু চাইলে এখানে কমেন্ট করতে পারি, ঠিক আছে? কমেন্ট একটু পরে দেখাচ্ছি, কারণ কমেন্টের বিষয়টা একটু পরে আসবো আমি। তো এটা হচ্ছে ওভারঅল কিভাবে পোস্ট সাবমিট করবেন। এখানে একটা আমাদের ব্লক আপাতত কিছু নাই, জাস্ট আমি এটাকে আপডেট করে দিচ্ছি, তাহলে দেখতে পারবো যে আমার এখানে হয়তো আপডেট যদি কিছু চেঞ্জ করে থাকে সেটা এখানে পাবে। এখানে সে রিলোড করেন, সো দেখেন এখানে এখনো কিন্তু ইউআরএল হচ্ছে HTML। তো এটা হচ্ছে ক্যাটাগরি সিস্টেম, আর কিভাবে পোস্ট বানাবেন এটা দেখালাম। যাই হোক, এটাকে আমি কেটে দিচ্ছি। অল পোস্টের মধ্যে আসলে দেখবেন একটা পোস্ট হয়েছে আমাদের, সেটার নাম হচ্ছে HTML। পোস্টের টাইটেল হচ্ছে HTML আর পোস্টের ক্যাটাগরি হচ্ছে আমাদের HTML। ওকে, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে যতগুলো পোস্ট আমি রাখবো বা করবো সেগুলো সব আমার এখানে থাকবে। অ্যাড নিউ পেজ তো বুঝেন, মানে নতুন কোনো পোস্ট যদি দিতে চাই তাহলে অ্যাড নিউতে আসবো। যদি কোনো ক্যাটাগরিজ অ্যাড করতে চাই, মনে করেন যদি কোনো ক্যাটাগরিজ একটু আগে অ্যাড করে দেখাইছি, ট্যাগস একটু আগে অ্যাড করে দেখাইছি, যদি কোনো ট্যাগ আপনার দরকার হয়, আমি এইমাত্র 2টা ট্যাগ অ্যাড করছি, HTML HTML5। আপনি যদি আরও কোনো ট্যাগ ইউজ করতে চান সেটাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন, নো প্রবলেম। এরপর হচ্ছে মিডিয়া। মিডিয়া মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে, এই ওয়েবসাইটের মধ্যে আমি যত ইমেজ, যত অডিও, যত ভিডিও, এগুলো যদি আমি আমার ওয়েবসাইটে রাখতে চাই, যত অডিও ভিডিও ছবি আমি আপলোড করব সবকিছু আমার এই মিডিয়ার মধ্যে থাকবে। আমি একটু আগে দেখেন একটা ছবি আপলোড করছি, এই ছবিটা আমার এখানে দেখাচ্ছে। যদি আমি এখানে আরও কিছু ছবি আপলোড করি, অডিও আপলোড করি, ভিডিও আপলোড করি, সেগুলো আমার এখানে থাকবে। ওকে, এরপরে হচ্ছে অ্যাড নিউ মানে তো বুঝেন, নতুন কোনো যদি আপনি অ্যাড করতে চান সেই ক্ষেত্রে অ্যাড পেজেস। পেজেসটা একটু পরে বুঝাবো। এখানে কমেন্টসে আসে আগে। কমেন্টস কি, এখন দেখেন এখানে কোনো কমেন্টস নাই। আমি যদি আমার সাইটে আছি, দেখেন এখন যদি মনে করেন, অনেক সময় অনেক উল্টাপাল্টা কমেন্ট করে না, যে আপনি মানুষকে ঠকাচ্ছেন, আপনার কোম্পানি ভুয়া। মনে করেন আমি এখানে বললাম আপনার কোম্পানি ভালো না, আপনি কেন মানুষকে ঠকাচ্ছেন, ঠিক আছে? সে তার নাম এখানে দিল, হয়তো মনে করেন যাই যে একটা দিক ওয়েবসাইট তার নাই। তো এটা দিয়ে এখন সে যদি কমেন্ট করে, মনে করেন সে কমেন্ট করলো, এখন তো মনে করেন আমার বাণিজ্য শেষ, তাই না? আমার রেপুটেশন শেষ। বিষয়টা এরকম না, সে কমেন্ট করছে, সে দেখতে পাচ্ছে কমেন্টটা পোস্ট হয়েছে, আসলে কমেন্টটা পোস্ট হয়নি। এখানে আমার কাছে অনুমতি চাবে। দেখেন আমি যখন কমেন্টে আসছি তখন দেখেন আমাকে বলতেছে মিরাজ হোসেন নামে এক ব্যক্তি বলছে আপনার কোম্পানি ভালো না, আপনি কেন মানুষকে ঠকাচ্ছেন। আমি যদি এটাকে অ্যাপ্রুভ করি সেই ক্ষেত্রেই এটা পাবলিশড হবে, মানুষ দেখতে পাবে। যদি আমি অ্যাপ্রুভ না করি, যদি আমি এখান থেকে ডিলিট করে দিই, আমি যদি এটাকে বলি ডিলিট বা স্প্যাম বা হচ্ছে ট্রাশ, তাহলে সেটা ডিলিট। সে মনে করতেছে যে এটা তো হয়ে গেছে, এটা মনে হয় আমি তো দিলাম, ওই লোকটা অনেক বড় ক্ষতি করে। সে দেখতে পাচ্ছে যে কমেন্টটা আসলে পাবলিশড হয়েছে, কিন্তু আসলে কমেন্টটা কেউ দেখতে পাচ্ছে না, শুধু সেই দেখতে পাচ্ছে। আমি যদি এখানে বলি রিপ্লে, আমি চাইলে রিপ্লে দিতে পারি। আমি বললাম মিথ্যা কথা বলেন কেন, এখন সবাই দেখবে, কারণ হচ্ছে এখন এটা রিপ্লে করার সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে, তো এটা সবাই দেখতে পাবে। আমি যদি চাই এই লেখাগুলোর মধ্যে লিঙ্কও দিতে পারি, সমস্যা নেই। একটু আগে যেটা দেখালাম, চাইলে এভাবেই করে তো মার্কেটিং করা হয় ওয়েবসাইটে, এই লেখার মধ্যে লিঙ্ক দিয়ে দেয়, ঠিক আছে? সো এখন যদি দেখেন, যদি রিপ্লে দিতে হয় অবশ্যই আপনাকে অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ ছাড়া আপনি কখনই তাকে রিপ্লে করতে পারবেন না। দেখেন আমি এটাকে অ্যাপ্রুভ অ্যান্ড রিপ্লে করলাম। এখন সাইটে আসেন, এখানে এসে আমি আমার প্রাইভেট সার্ভারে যে এখানে রিলোড দিচ্ছি, দেখেন এখানে আসছে যে অ্যাডমিন একটা কমেন্ট করছে যে মিথ্যা কথা কেন বলেন, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আর আমি যদি না চাইতাম তাহলে আমি এটাকে ডিলিটও করে দিতে পারতাম। তো আপনার ওয়েবসাইটের মধ্যে যত কমেন্ট আসবে, যত কমেন্ট করবে মানুষ, সেই কমেন্টগুলো আপনি এই কমেন্টের মধ্যে দেখতে পাবেন। তো এখানে তারপর আছে অ্যাপারেন্স। অ্যাপারেন্স হচ্ছে থিমের বিষয়, প্লাগইন এগুলো পরে। ইউজার মানে হচ্ছে মনে করেন আপনার ওয়েবসাইটের ই-কমার্স রিলেটেড। এখন এই ওয়েবসাইটটা আপনি চাচ্ছেন হয়তোবা আপনি মেইনটেনেন্স করতে পারছেন না, আপনি একজন এডিটর নিয়োগ করবেন, তখন আপনি চাইলে একাধিক ইউজার আপনাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড করতে পারেন। যেমন আমি চাচ্ছি, আমি তো অ্যাডমিন, আমি চাচ্ছি আমার মনে করেন আমি ওকে নিয়োগ করছি, ও সারাদিন বসে বসে কী করবে, শুধু পোস্ট করবে, কেউ কমেন্ট করলে রিপ্লাই করবে, বাস এতটুকু। তার জন্য আমি এখানে যে অ্যাড নিয়োগ করবো, নতুন একটা ইউজার বানাবো। এখন ইউজারের নেম আমি বললাম, নাম কি তোমার? হ্যাঁ, ইকরাম। আমি বললাম ইকরাম হচ্ছে আমার নতুন কোম্পানি।
এখন এখানে বললাম ইকরামের মেল দিলাম, ikram@gmail.com, একটা মেল দিলাম আমি। ফার্স্ট নেম বললাম আমি, ওর ফার্স্ট নেম হচ্ছে ইকরাম খান, ওর কোনো ওয়েবসাইট নাই, প্রয়োজন নাই। পাসওয়ার্ড আমি দিচ্ছি ইকরাম, ইকরাম, ঠিক আছে। কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখন ওর রোলটা কি হবে, ও হচ্ছে এডিটর। ও সারাদিন শুধু এডিট করবে, পোস্ট করবে, আর হচ্ছে মানুষ আসলে তাকে হয়তো বা কমেন্ট করলে কোনো রিপ্লাই দিবে। আমি এখানে অ্যাড নিউ ইউজার করলাম। তো এরপরে আমি চাচ্ছি এটাকে কি করব, নতুন একটা প্রাইভেট সার্ভার ওপেন করবো। আমি আমার এই ওয়েবসাইটের লিঙ্কটাকে নিলাম, আমি হোমে আসতেছি, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি নিলাম, নেওয়ার পরে আমি আমার প্রাইভেট সার্ভারে যাব, এখানে সেটাকে পেস্ট করলাম। এখন ও কি করবে, ওর পেজে ওর অ্যাডমিন প্যানেলে ও যাবে, তাহলে এখানে লিখবে যে WP অ্যাডমিন। আমরা ইউজার নেম কি দিয়েছিলাম, ইকরাম, আমরা পাসওয়ার্ডও দিয়েছিলাম ইকরাম। এখন আমি লগ ইন করলাম। এখন ইকরামের অ্যাডমিন প্যানেলে ঢুকলো। আমার এখানে যা যা ছিল ওর এখানে কি তাই তাই আছে? আমার এখানে অ্যাপারেন্স আছে, থিম কন্ট্রোল করতে পারবো, প্লাগইন আছে, ওর এখানে কিন্তু এগুলো নাই। ও জাস্ট কি করতে পারবে, পোস্ট করতে পারবে, মিডিয়াটা আপলোড করতে পারবে, পেজ অ্যাড করতে পারবে, কমেন্ট রিপ্লাই করতে পারবে, ব্যাস এতটুকু। আর কোনো কাজ সে করতে পারবে না, ঠিক আছে। তো এরকম করে যদি আমি আরও কোনো আমার ওয়েবসাইটে কোনো ইউজার বাড়াতে চাই, সেক্ষেত্রে আমি এটা বাড়াতে পারি। এরপর আমি এটাকে ক্লোজ করে দিলাম। হয়তো এটা হচ্ছে আমাদের ইউজারের বিষয়টা। টুলসের মধ্যে জাস্ট আমাদের স্বাভাবিক কিছু বিষয়, সেটিংসে আসেন। আমাদের সেটিংসে কিছু বিষয় আছে। ফার্স্ট অফ অল মনে করেন আমাদের প্রথম আছে জেনারেলের মধ্যে আপনাদের সাইট টাইটেল, যেটা আমরা দেখেছিলাম, এই যে পারপেচুয়াল মানডে স্টুডেন্ট ব্যাচ, এই সাইট টাইটেলকে চেঞ্জ করা যায়। বা মনে করেন এখানে ট্যাগলাইন আছে, আমরা এখানে বললাম অল স্টুডেন্ট আর ওয়ার্ডপ্রেস ডেভেলপার। আর ওয়ার্ডপ্রেসের পিটাকে আমি জাস্ট একটু বড় হাতের করে দিচ্ছি। ওকে, গুড। এরপরে আপনি ইউআরএল চাইলে এগুলো চেঞ্জ করা যায়, সমস্যা নেই। আমি জাস্ট সেভ চেঞ্জ করতেছি। এখানে এসে রিলোড করি, আমি আমার সাইটে আসলাম, এখানে এসে রিলোড করি, তাহলে দেখবেন ওটা চেঞ্জ হয়ে গেছে। দেখা যায় চেঞ্জ হয়ে গেল। এরপরে আমি যদি চাই রাইটিংয়ে আমাদের তেমন একটা কোনো কাজ নাই, রিডিংয়ের মধ্যে কিছু কাজ আছে। আপনারা সবসময় আপনাদের ওয়েবসাইটটাকে ইওর লেটেস্ট পোস্ট রাখবেন না, এই স্ট্যাটিক ওয়েবসাইট পেজ রাখবেন। এখন অবশ্যই একটা ওয়েবসাইটের মধ্যে একাধিক পেজ হয়ে থাকে। যখন কোনো ভিজিটর আসবে সর্বপ্রথম তাকে দেখাবে কি, হোম পেজ। তো এই পেজগুলো আমাকে বানাইতে হবে। সো আমাকে পেজগুলো বানাতে হবে কোথা থেকে, এই যে পেজ অপশনে, অল পেজ। তো না, আগে এই সমস্যা না, ওগুলো করেও করা যায়, না করে করা যায়। আমি এখানে বললাম পেজ অ্যাড নিও, নতুন করে পেজ আমি বানাবো। তো এটা না, আমি এখানে অ্যাপিয়ারেন্স থেকে একটা মেনু বানাই নিই, মেনুস। আচ্ছা, মনে করেন আমি এখানে একটা মেনু চাচ্ছি, আমাদের হোম, অ্যাবাউট, এই টাইপের একটা মেনু আমি চাচ্ছি, তাহলে আমি একটা মেনু অ্যাড করব। আমি এখানে বললাম একটা, ধরেন প্রাইমারি মেনু। তো প্রাইমারি মেনু সিলেক্ট করে ক্রিয়েট করলাম। এখন হয়তোবা আমি এখানে কিছু জাস্ট নাম বলে দেবো, যেমন অ্যাড টু মেনু, বা কিছু মেনু আমি এখানে অ্যাড করে দিচ্ছি, যেমন সিম্পল পেজ, এটা থাকুক, সমস্যা নেই। তো এখানে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে তো এখানে আমি কয়েকটা লিঙ্ক নাম চেঞ্জ করে দিচ্ছি, যেমন হোম তো একটা দিয়েছি, এটা বললাম অ্যাবাউট। এখন
এখন জাস্ট এটাকে যদি আমি সেভ করি তাহলে একটা প্রবলেম হবে, সেটা দেখবেন এই যে অ্যাবাউট আগে, সার্ভিস পরে, এই 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 রিলেটেড আসবে, এই যে অ্যাবাউট, সার্ভিস, হোম, মেনু আসছে। তো আমি চাচ্ছি এগুলোকে উপর নিচে কীভাবে করব, জাস্ট এইটাকে ধরবেন, ধরে এই যে উপরটাই দিবেন, হয়ে গেল। দেন আমি যদি অ্যাবাউটটাকে নিচে রাখতে চাই, এটা এখানে রাখতে পারি, সমস্যা নাই। এখন জাস্ট সেভ করবেন, দেখবেন এটা আগে হোম চলে আসছে। ঠিক আছে, সাবমেনু ক্রিয়েট করতে চাইলে সেটাও ইজি, জাস্ট হোমের এটাকে এখন এদিকে আসছে না, একটু জাস্ট মনে না সার্ভিসটা নিচে, এটাকে একটু সামনে আগায় দিবেন, তাহলেই সাবমেনু। এখন যদি আমি সেভ করি তাহলে দেখবেন হোমের মধ্যে ওটা চলে গেছে। তো এখানে আবার রিলোড করছি, আমি সেভ করেছিলাম, এখন এখানে এসে রিলোড করতেছে। তো দেখেন এটা হোমের মধ্যে ঢুকে গেছে। সাবমেনুর ক্ষেত্রে জাস্ট এটাকে সামনে আগে দিতে হবে, মেইন মেনুর জন্য জাস্ট অ্যালাইনটাকে ঠিক রাখতে হবে। এরপরে যদি আমি সেভ করি তাহলে এটা আমার মেইন মেনু অথবা সাবমেনুতে কাজ করবে। এখন এখানে হচ্ছে এই বিষয়টাই যে আমি আমার হোম পেজটা রাখতে চাচ্ছি কিসে, আমি এখানে রিলোড করলাম। প্রত্যেকটা ওয়েবসাইট যখন আসবে তখন এটার আমাদের হোম পেজ হবে সিম্পল পেজ, আর পোস্টের জন্য আমরা পোস্ট পেজ ক্রিয়েট করবো, ঠিক আছে। আর আপনি কতগুলো চাচ্ছেন একটা পোস্টের মধ্যে, মনে করেন আপনার একটা যে পেজ, এই পেজের মধ্যে কতগুলো পোস্ট শো করবে, আপনি 10, 20, 30, 40 যতগুলো আপনি ইচ্ছা ততগুলো আপনি এখানে রাখতে পারেন। আচ্ছা, পোস্ট বলতে এই পোস্টগুলো আমি যে পোস্টগুলো রেডি করছি, যে পোস্ট, এখন আপনি এই একটা পেজের মধ্যে কতগুলো পোস্ট রাখতে চাচ্ছেন, 10, 20 যতগুলো ইচ্ছা, ঠিক আছে, কতগুলো আমি রাখতে। স্যার এই যে আপনি এটার ভিতরে যে দাগগুলি আছে, তারপর মনে করেন যে উপরে ইগুলি আর ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা কি এরকমই থাকবে? আমি তখন কোনো থিম আপলোড করিনি, আমি জাস্ট ডিফল্টভাবে আপাতত এই অপশনগুলো বোঝাচ্ছি, থিম আপলোড করব শেষে, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে আমরা এরপরে হচ্ছে আমাদের ডিসকাশন, এটা আমরা ওই পোস্টের মধ্যেও দেখেছি এগুলো। আর হচ্ছে মিডিয়া, এটা আমি এর আগেই বলেছি শুরুতেই, মিডিয়ার অপশনটা এখানে কি থাকে। আর মিডিয়ার যদি আপনি কোনো সাইজ বাড়াতে কমাতে চান এখান থেকে করতে পারেন। পার্মালিঙ্ক কি আমি একটু আগে বলেছি কীভাবে পার্মালিঙ্ক চেঞ্জ করতে হয়। আর প্রাইভেসি পলিসি মানে প্রত্যেকটা কোম্পানির কিছু প্রাইভেসি পলিসি থাকে, সেটাকে কন্টেন্ট রেডি করে আপলোড করতে হয়। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক, মোটামুটি এগুলো সব বুঝাইছি, জাস্ট আমাদের বাকি আছে অ্যাপারেন্স আর প্লাগইনস, এই দুইটা, তাই তো। তো এখানে আমি দেখেন মোটামুটি কিন্তু আমার এই অপশনগুলো আমি আপনাদেরকে বলছি কোন অপশনটা দিয়ে কি করা যায়। এখন আমি যদি এটাতে কোনো থিম আপলোড করতে চাই, আমি চাচ্ছি এখানে কোনো থিম আপলোড করব, তাহলে থিম আপলোড করলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসগুলোকে আগে রিসেট করে নিতে হয়, এই জিনিসগুলোকে রিসেট করে নিতে হয়। এখন রিসেট কিভাবে করবেন, তার জন্য প্লাগইন লাগে। এই প্লাগইনসের মধ্যে এসে জাস্ট অ্যাড নিউ প্লাগইন, এখানে দেখবেন ইনস্টল ডিফল্ট কিছু প্লাগইন অ্যাড করা আছে, এগুলো দরকার নেই, এগুলোকে ডিলিট করে দেবেন। রিসেট মানে হচ্ছে আমরা ফোন রিসেট করি না, রিসেট করলে কি হয় আগের সব কিছু চলে যায়, জাস্ট আমি এতক্ষণ এখানে যা করেছি এগুলো সব চলে যাবে, আমি জাস্ট আমার একদম প্রথম যেরকম ছিল ওরকম আসবে। এটার জন্য আমরা রিসেট করবো, একটা প্লাগইন লাগবে আমাদের, একটা প্লাগইনের নাম হচ্ছে আমাদের WP অ্যাডমিন, সরি WP অ্যাডমিন না, আমরা দিব WP রিসেট। তো এটাকে জাস্ট আমরা ইনস্টল করব। এখন দেখেন এই টুলসের মধ্যে কিন্তু আমাদের কোনো WP অ্যাডমিন নাই, আছে নাই। যখন আমি এটাকে অ্যাক্টিভ করব তখন দেখব টুলসের মধ্যে আমাদের একটা অপশন অ্যাড হয়েছে, এটা ইনস্টলিং হচ্ছে। দেন আমি জাস্ট অ্যাক্টিভ করে দেব এটাকে। এখন দেখেন আমাদের এই টুলসের মধ্যে একটা অপশন আসবে, আমাদের টুলসের মধ্যে যেটা অপশন আসছে আমাদের WP রিসেট, এখানে আসবো। আসার পরে আমি জাস্ট নিচে আসলাম, এখানে আমাদের একটা অপশন আছে রিসেট। তো আমার রিঅ্যাক্টিভ WP প্লাগইন দরকার নাই, আমি জাস্ট এখানে লিখলাম রিসেট। এখন সাইট রিসেট আমাকে বলছে আর ইউ শিওর, আপনি কি সিরিয়াসলি আপনার সাইট রিসেট করতে চাচ্ছেন? আমি বললাম ইয়েস। এখন আমার সাইটে যা যা আছে সবকিছু চলে যাবে। আমি যদি রিলোড করি এখানে, এটা একটু হয়ে নিক। তো দেখেন আমি এতক্ষণ যা করলাম সবকিছু চলে গেছে। আমার প্রথম যে পেজটা ছিল সেই পেজটা যেরকম ছিল জাস্ট হুবহু ওই পেজটাই আমার এখানে শো করছে। এখন আমি কি করব, হয়তোবা থিম আপলোড করব। তো চলেন থিম আপলোড করি। আমি এখানে থিমের মধ্যে আসলাম, এখানে অনেক থিম আছে, হাজার হাজার থিম। আমি একটা থিম সার্চ করলাম,
অ্যাড নিউ এর মধ্যে আসে এখানে সার্চ করব, সার্চ থিম। এখানে আমি বললাম ASTER এস্ট্রা, তো দেখি আসে কিনা। এই যে আসে এস্ট্রা, ঠিক আছে। এটাকে জাস্ট ইনস্টল। সেই ফাইলগুলো কোন জায়গায় স্টোর হয়, যে ডাউনলোড হইতেছে বা ইয়ে হওয়ার পরে? ওই যে SQL যে ডাটাবেস তৈরি করা হলো ওটা। এখন তো স্টোরেজ আমার কম্পিউটারে হচ্ছে, কিন্তু যখন হোস্টিং করবেন তখন হোস্টিং হবে। চলে যাবে। হুম। দেখেন এটা ইনস্টল, এখন আমি অ্যাক্টিভ করে দেবো, জাস্ট অ্যাক্টিভ এর উপরে ক্লিক করলাম। তো অ্যাক্টিভ হলেই এটা হবে না, এটার আরো কাজ আছে। হ্যাঁ, এখানে যদি আসেন তাহলে দেখুন অল্প একটু চেঞ্জ হয়েছে, কিন্তু আরো অনেক কাজ বাকি। দেখবেন কিছুটা চেঞ্জ হয়েছে, দেখছেন কিছুটা চেঞ্জ হয়েছে, তাই না? দেখুন অনেক কাজ বাকি। এই থিমটা পুরোপুরি পাওয়ার জন্য অনেক কাজ করতে হবে। এখানে আমাকে বলতে হবে গেট স্টার্টেড, এই থিমটাকে সেট আপ করতে হবে। তো দেখেন এটা কি স্টার্টেড হয়ে গেছে। কারণ আমার একটা প্রমোশনাল ভিডিও ওরা চালাইতেছে, যেটা মার্কেটিং করতেছে। আমি বললাম যে আমি এখান থেকে ব্যাক, তোমাদের এটা আমার দরকার নেই, তোমাদের এটা আমি দেখতে চাই না। তো আমি আবার এখান থেকে আমার থিমে আসলাম। থিম থেকে আমাদের আচ্ছা আরেকটা কাজ করি আমরা। তো এখানে আসলাম, আসার পর আমরা কি করব, থিমটাকে সেট আপ করবো। এখানে আবার অ্যাপিয়ারেন্সে আসলাম। এক্সট্রাকে আমাদের সেট আপ করতে হবে। একটু ড্যাশবোর্ডে আসি, দেখি আমাদের সেট আপের অপশন দেয় কিনা। দেন আমরা ও বলতেছে যে আপনার যে পেজটাকে আপনি এডিট করবেন সেটা কোন প্লাগইন দিয়ে করবেন। তো জানি আমরা আমাদের সব থেকে জনপ্রিয় প্লাগইন এলিমেন্টর দিয়ে করব। তো বললাম এলিমেন্টর দিয়ে করব। এরপরে একটু নিচে আসি, এখানে দেখেন এখানে অনেকগুলো থিম আছে, অনেক থিম, ঠিক আছে। এগুলো হচ্ছে সব ফ্রি না, হ্যাঁ এটা ফ্রি, এটা ফ্রি, কিন্তু এটা আবার প্রিমিয়াম, এটা আবার ফ্রি দিচ্ছে, এটাও ফ্রি, এটা প্রিমিয়াম, টাকা দিয়ে কিনতে হবে। সো আমি এখানে বললাম যে আমাকে এত কিছু দেখানোর দরকার নেই, আমাকে জাস্ট তুমি ফ্রিগুলো দেখাও। সো এখানে প্রিমিয়াম অপশন দিয়েছে, ফ্রি দেয় নেই। তো যাই হোক, আমি এখানে কি করব, যে কোনো একটা এই থিমটা আমি নিতে চাচ্ছি, এটা ফ্রি আছে, এটা নিলাম, এটার উপরে ক্লিক করলাম। ওরা আপডেট নিয়ে আসছে, আগে এত কিছু ছিল না। তো এটা হচ্ছে ওদের মোটামুটি থিমের অপশন। আমি বললাম স্কিপ অ্যান্ড কন্টিনিউ, দেন আমি নিচেও এটাকে কন্টিনিউ করে দিচ্ছি, সমস্যা নেই, থাকুক, এখানে যা যা আছে তাই চলবে। এরপরে বলতেছি ওকে, জাস্ট ওয়ান স্টেপ বাকি, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম কি এগুলো আপনি বলেন। তো আমি এখানে দিয়ে দিলাম, সমস্যা নেই। আমি ওয়ার্ডপ্রেসের ইন্টারমিডিয়েট দিবেন, এটা মাইসেলফ, আমার জন্য আমি করতেছি বিল্ড। এখন জাস্ট এটা আপনাকে একটু সময় নেবে ইম্পোর্ট, মানে এই থিমটা এখানে পুরোপুরি সেট হয়ে যাবে, তার জন্য আমাদের একটু সময় নিচ্ছে, যে এটাকে 100% হবে। তারপরে এখানে আমি একটু রিলোড করে দেখি আসলে সে কি সত্যি বলতেছে নাকি কাপড় দিতেছে। তো এখানে বলতেছে আমাকে ফ্যাটাল এরর, আচ্ছা ঠিক আছে দেখি। তো আমাকে বলতেছে এখানে আমাদের পিএইচপির 736 নম্বর লাইনে একটু প্রবলেম আছে, তো এটা কেন হচ্ছে। দেন আমি বললাম ক্লিক টু টুইট। এত ঝামেলা ছিল না, এত ঝামেলা ওরা নতুন করে অ্যাড করছে হয়তো, বা টুইটারে টুইট করতে হবে। বাহ, ভালোই মার্কেটিং করতেছে দেখা যায়। ওয়েবসাইট আচ্ছা, যাই হোক, দেখেন আমাদের এই যে লোকাল হোস্ট PAW217 এর মধ্যে দেখতে পাচ্ছি একটা ডিজাইন দেখেন রেডি, দেখছেন অলরেডি কাজ শেষ। জাস্ট এই থিম আপলোড করে ফেললাম, এখন এটাকে কাস্টমাইজেশনের কাজ, এটাকে কাস্টমাইজেশন করতে হবে, ঠিক আছে। কিভাবে এই লোগোটাকে চেঞ্জ করব, মেনুগুলোকে চেঞ্জ করব, এগুলোকে চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড দেন হচ্ছে এগুলো কীভাবে চেঞ্জ করতে হয়, এগুলোই আসলে আমাদের দেখতে হবে।
এগুলো তো দেখলে তো মানে HTML CSS দিয়ে করা এরকমই মনে হচ্ছে। হ্যাঁ, Difference তো এরপরে জাস্ট দেখেন এখানে একটা অপশন আছে কাস্টমাইজ। আপনাদের কাজ হচ্ছে এই কাস্টমাইজ পেজটাকে সুন্দরভাবে দেখে আসবেন আপনারা। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এরকম একটা থিম সবাই আপলোড করবেন। সবাই সেম থিম না, প্রত্যেকে আলাদা আলাদা থিম, ওখানে অনেক ধরনের থিম আছে। যে কোনো একটা থিম আপলোড করবেন, আপলোড করে এটাকে আমাকে ওয়ার্ডপ্রেসের আমাদের গ্রুপে আপলোড করবেন, ঠিক আছে? প্রত্যেকের কাজ হচ্ছে এরকম একটা থিম আপলোড করে আমাকে দেখানো, এটা হচ্ছে আপনাদের কাজ। আর এখানে একটা কাস্টমাইজ অপশন আছে, এই কাস্টমাইজ অপশনগুলো বাসায় একটু দেখবেন, ঠিক আছে, কোনটা দিয়ে কি হচ্ছে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই।